দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদের ভয়ের জগতে যুক্ত থাকেন রেগুলার, তারা একটু অবাকই হতে পারেন। আর অনেকে আমাকে ইনবক্সে নক দিচ্ছিলেন, নক দিয়ে বলতেছিলেন যে ভাইয়া আপনার চ্যানেলে কেন নতুন কোনো ভিডিও আসতেছে না। তো আমার পুরনো যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে হচ্ছে গিয়ে একটা কপিরাইট স্ট্রাইক, 3টা কপিরাইট স্ট্রাইক খাইছি, যার কারণে হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা অলরেডি বন্ধ হয়ে গেছে। সো আমি চেষ্টা করব আমার এই নতুন চ্যানেলটাতে আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে নতুন নতুন এপিসোড দেওয়ার জন্য। এবং আমি আমার আগের যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটাতে আপনারা জানেন সপ্তাহে 2টো দিন আমি এপিসোড করতাম, একটা হচ্ছে গিয়ে শনিবার আর একটা হচ্ছে বুধবার। এই 2টো দিন আমি এপিসোড করতাম। তো রেগুলার এই চ্যানেলটাতেও শনিবার এবং বুধবার আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এবং আমি সপ্তাহের মাঝখান দিয়ে যে কোনো একটা দিন আরও একটা এপিসোড করার চেষ্টা করব। তো নতুন চ্যানেল, তাই জন্য হচ্ছে সপ্তাহে 3টে এপিসোড করার চেষ্টা করব। তবে প্রত্যেক সপ্তাহে যে করতে পারবো এমন কিন্তু না। তবে শনিবার এবং বুধবার আমি আগের মতোই ভিডিও দিয়ে যাব রেগুলার। শনিবার এবং বুধবার মিস হবে না। আর সপ্তাহের মাঝখান দিয়ে যেই দিন ভিডিওটা দিব, যে কোনো দিন হতে পারে। সো আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে ইনশাল্লাহ। এই চ্যানেলটাকে আপনাদের বড় করতে হবে। আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা আরও ছোটো হয়ে গেল এখন। এই ফ্যামিলিটাকে বড় করার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা শেয়ার করবেন ডেফিনেটলি। শেয়ার না করলে আমাদের এই ফ্যামিলিটা বড় হবে না। সো আমি চাই আমার এই চ্যানেলটা আগের চ্যানেলের মতো বড় হয়ে যাক। আপনাদের একটু সাপোর্ট পেলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় হয়ে যাবে। আর যারা যারা হচ্ছে গিয়ে ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের 2টো পেজ, আরজে ফারহান 8 এবং আরজে জীবন। তো আপনারা এই 2টো পেজে আপনাদের ঘটনাগুলো পাঠাবেন। আর অবশ্যই যেটা বললাম, শনিবার এবং বুধবার শো নিয়ে হাজির হব। এবং আরও একটা দিন সপ্তাহের মাঝখান দিয়ে আপনাদের জন্য আমি নতুন এপিসোড নিয়ে আসবো, চেষ্টা করব। তো চলুন আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রথম ঘটনায় যাই। আরও কিছু কথা আছে, আমি এগুলো বলবো ভিডিওর মাঝখানে। আগে চলুন আমরা আমাদের প্রথম ঘটনাটা, যিনি পাঠিয়েছেন তার নামটি শফিক। সো উনি যেভাবে লিখেছেন আমি ওটা সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল আমার মিতা বন্ধু, তার নাম শফিক, আমার নামে তার নাম। শফিক ভাই ছিলেন আমার থেকে বয়সে বড়, তাই আমি তাকে ভাই বলেই ডাকতাম। শফিক ভাই ছিলেন একজন উবার ড্রাইভার। রাত তখন প্রায় 2টা, কুয়াশায় চারপাশ ঝাপসা, রাস্তার ল্যাম্পপোস্টগুলো মিটমিটে জ্বলছে। শফিক ভাই সিদ্ধান্ত নিলেন আজ আর ট্রিপ দেবেন না, বাড়ি ফিরে যাবেন। ঠিক তখনই তার ফোনে একটা রিকোয়েস্ট এলো, পিক আপ পয়েন্ট, একটি পুরনো কবরস্থানের ঠিক উল্টো দিকের মোড়। প্রথমে শফিক ভাই একটু ইতস্তত করলেন, কিন্তু গন্তব্যস্থল তার বাড়ির পথেই হওয়ায় তিনি ট্রিপটি অ্যাকসেপ্ট করলেন। গাড়ি নিয়ে স্পটে পৌঁছতেই দেখলেন একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ। লোকটা কোনো কথা না বলে পেছনের সিটে গিয়ে বসলেন। শফিক ভাই আয়নায় একবার তার দিকে তাকালেন। লোকটার গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে, আর তার চোখ দুটো যেন গর্তের ভেতরে ঢুকে আছে। স্যার কোথায় যাবেন? শফিক ভাই জিজ্ঞেস করলেন। লোকটি শুধু হাত দিয়ে সামনের দিকে ইশারা করলেন, কোনো কথা বললেন না। গাড়ি চলতে শুরু করলো। গাড়ির ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই খুব কমে গেল। শফিক ভাই এসির নব চেক করলেন, এসি তো বন্ধ, অথচ তার হাড় কাঁপানো শীত লাগছে। হঠাৎ খেয়াল করলেন পেছনের সিট থেকে একটা ভেজা মাটির গন্ধ আসছে, ঠিক যেমন বৃষ্টি হলে কবরের মাটির থেকে আসে। শফিক ভাই অস্বস্তি কাটাতে কথা বলার চেষ্টা করলেন। আজকাল রাত বাড়লে খুব কুয়াশা হয়, তাই না? পেছন থেকে কোনো উত্তর নেই। আয়নায় তাকিয়ে শফিক ভাই রক্তহীন হয়ে গেল। পেছনের সিটে কেউ নেই। তিনি দ্রুত গাড়ি ব্রেক করলেন। বুক ধড়ফড় করছে, কিন্তু পিছনে ঘুরে তাকাতেই দেখলেন লোকটা ঠিক আগের মতোই বসে আছেন। নিচের দিকে তাকিয়ে শফিক ভাই ভাবলেন হয়তো চোখের ভুল। মিনিট 10 পর লোকটা নিচে সরে বললেন, এখানেই থামুন। জায়গাটা একদম জনমানবহীন, দুপাশে বড় বড় জঙ্গল আর মাঝখানে একটা ভাঙ্গা পোল। শফিক ভাই
মিটার চেক করে বললেন, স্যার 250 টাকা হয়েছে। লোকটা পকেট থেকে কিছু একটা বের করে শফিক ভাইয়ের হাতে দিলেন এবং গাড়ি থেকে নেমে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। শফিক ভাই যখন হাতের দিকে তাকালেন, দেখলেন সেখানে কোনো টাকা নেই, রয়েছে কয়েকটা শুকনো নিম পাতা আর একটি পুরনো আমলের তামার মুদ্রা। ভয়ে শফিক ভাই দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে এলেন। পরদিন সকালে কৌতূহলবশত তিনি আবার সেই জায়গায় ফিরে যান যেখানে লোকটাকে নামিয়ে দিয়েছিলেন। সেখানে গিয়ে তার আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। রাস্তার পাশে একটি পুরনো শেওড়া ধরা স্মৃতিসৌধ দেখতে পেলেন তিনি। সেখানে পাথরের ওপর খোদাই করা একটা ছবি। শফিক ভাই নিশ্চিত হলেন এটি কোনো অন্য লোকের ছবি নয়, সেই লোকটির ছবি। নিচে লেখা, স্মরণে আনিসুর রহমান, মৃত্যু 28 ডিসেম্বর 1995, সড়ক দুর্ঘটনায় এই স্থানে প্রাণ হারান। আজকের তারিখটাও ছিল 28 ডিসেম্বর। শফিক ভাই বুঝতে পারলেন তিনি গত রাতে কোনো জ্যান্ত মানুষকে নয়, বরং 30 বছর আগে মারা যাওয়া এক অতৃপ্ত আত্মাকে লিফট দিয়েছিলেন। ভাইয়া, এই ছিল আমার ঘটনা, আমার মিতার সাথে ঘটে যাওয়া ঘটনাটি। পড়ে শোনালে খুশি হব। হ্যাঁ, আপনার ঘটনাটি আমি পড়ে দিয়েছি। আমি যাব আর একটি ঘটনায়। আমাদেরকে পরবর্তী ঘটনার ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রোকসানা। সো রোকসানার ঘটনাটি আমি পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। রাশেদ সাহেব ছিলেন পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। কাজের প্রয়োজনে তাকে একবার যেতে হয়েছিল নাটোরে। থাকার ব্যবস্থা হয়েছিল শহরের বাইরে এক বিশাল পুরনো প্রাসাদে, যা এখন গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়। বিশাল বড় বড় সব ঘর, উঁচু ছাদ আর দীর্ঘ করিডোর, সব মিলিয়ে পরিবেশটা বেশ থমথমে। প্রথম রাতে রাশেদ সাহেবের ঘুম আসছিল না। রাত তখন প্রায় 3টা। হঠাৎ তিনি ওপরের তলা থেকে কিছু শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছিল কেউ যেন খুব ভারী কোনো গয়না বা নুপুর পরে অলিন্দে হাঁটাহাঁটি করছে। রাশেদ সাহেব ভাবলেন হয়তো অন্য কোনো গেস্ট, কিন্তু পরদিন সকালে কেয়ারটেকারের কাছে জানতে পারলেন পুরো গেস্ট হাউসে তিনি একাই গেস্ট। আর 3তলাটা অনেক বছর ধরেই তালাবদ্ধ, সেখানে কাউকে যেতে দেওয়া হয় না। দ্বিতীয় রাতে শব্দটা আরও স্পষ্ট হলো। এবার শুধু নুপুরের শব্দ নয়, একটা কান্নার সুরও ভেসে আসছিল। রাশেদ সাহেব আর থাকতে না পেরে একটা টর্চ নিয়ে 3তলায় যাওয়ার সিঁড়ির দিকে পা বাড়ালেন। 3তলায় পৌঁছে দেখলেন বিশাল কাঠের দরজাটা তালাবন্ধ, কিন্তু দরজার নিচ দিয়ে একটা নীলাভ আলো দেখা যাচ্ছে। তিনি দরজার ফাটল দিয়ে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করলেন। ভেতরে যা দেখলেন তাতে আর চিৎকার করার ক্ষমতাও যেন হারিয়ে গেল। ঘরের মাঝখানে একটি পুরনো আয়নার সামনে একজন নারী বসে আছেন। তার পরনে লাল বেনারসি শাড়ি, কিন্তু শরীরটা যেন ধোয়ার মতো ঝাপসা। আয়না যখন সেই নারীর মুখটা প্রতিফলিত হলো, রাশেদ সাহেব দেখলেন আয়নার ভেতরে সেই নারীর কোনো মুখ নেই, শুধু একটা মসৃণ মাংসপিণ্ড। হঠাৎ সেই অভাবটি আয়নার ভেতর দিয়ে রাশেদ সাহেবের দিকে ঘুরে তাকালো। যদিও তার চোখ নেই, কিন্তু রাশেদ সাহেব অনুভব করলেন কেউ তাকে দেখছে। পর মুহূর্তে সেই ছায়াটি দরজার দিকে প্রচণ্ড গতিতে ধেয়ে এলো। রাশেদ সাহেব আর এক মুহূর্তে অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে এলেন। পরদিন সকালেই তিনি সেখান থেকে ব্যাগ গুছিয়ে বিদায় নেন। চলে আসার সময় গেস্ট হাউসের রেজিস্টার খাতায় সই করতে গিয়ে তার নজর পড়ল পুরনো একটি রেকর্ডে। সেখানে 1930 সালের একটি নোটে লেখা ছিল, জমিদার বাড়ির ছোট বউ বিয়ের রাতে 3তলার ঘরে দগ্ধ হয়ে মারা যান। তার মুখমণ্ডল সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। রাশেদ সাহেব বুঝতে পারলেন সেই অতৃপ্ত আত্মা আজও বিয়ের সাজ নিয়ে সেই বন্ধ ঘরে অপেক্ষা করে আছে। ভাইয়া, এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটি আমরা পড়ে দিলাম এবং আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমি আবারও বলতে চাই, আমাদের যে পুরনো চ্যানেলটি ছিল, পুরনো চ্যানেলটি কপিরাইট ইস্যুর জন্য চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সো আমার যারা ভিউয়ার্স ছিলেন তাদের জন্য বলতে চাই, অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে বড় করার জন্য সাহায্য করবেন। আমাদের ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাক, আমি চাই। আমাদের কাছে অনেক ঘটনা আসুক। আপনাদের পাঠানো ঘটনাগুলো নিয়েই সাজানো হয় আমাদের ভয়ের জগৎ। তো আপনাদের অনেক ঘটনা পাচ্ছি বলেই কিন্তু আমরা সপ্তাহে 2টো দিন শো করি। প্রথমে একটি দিন করতাম, তারপর 2টো দিন, এখন মাঝখানে আরও একটা দিন যোগ করলাম। সপ্তাহের যে কোনো একটা দিন আমি চলে আসব আপনাদের মাঝে
ভয়ের জগৎ নিয়ে, শনি এবং বুধবার ছাড়া। তো আপনাদের অনেক অনেক ঘটনা চাই, অনেক অনেক ঘটনা পেলে তবেই হচ্ছে গিয়ে সম্ভব আমাদের এই ভয়ের জগৎটা সপ্তাহে 3টি দিন করা। তো চলুন আমরা যাই ইরফানের ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইরফান। আসসালামু আলাইকুম ভাইয়া, ঘটনাটি ঘটেছিল বছর তিনেক আগে, ডিসেম্বরের এক হাড় কাঁপানো শীতের রাতে। কালাম মিয়া তার পুরনো ট্রাক নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফিরছিলেন। ট্রাকে লোড করা ছিল সবজি, সাথে ছিল তার হেল্পার রতন। রাত তখন 2টা কি 2:30 হবে। যমুনা সেতু পার হওয়ার পর কুয়াশা এত ঘন হয়ে এলো যে সামনের রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না। কালাম মিয়া খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার মাঝখানে একটি সাদা মতন কিছু পড়ে আছে। কালাম মিয়া কষে ব্রেক ধরলেন। গাড়ি থামলে দেখা গেল রাস্তার মাঝখানে ছোট বাচ্চার মতো দেখতে কিছু একটা সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। রতন বলল, ওস্তাদ, কোনো বিপদ হতে পারে, চলেন নেমে দেখি। কালাম মিয়া আর রতন ট্রাক থেকে নামলেন। কাছে গিয়ে দেখেন ওটা আসলে একটা কাপড় মোড়ানো পুটলি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই পুটলির ভেতর থেকে একটা নবজাতক শিশুর কান্নার শব্দ আসছে। এই কনকনে শীতে মাঝ রাস্তায় কে বাচ্চা ফেলে যাবে? দয়া পরবশ হয়ে রতন যখনই বাচ্চাটাকে কোলে নিতে গেল, তখনই বাচ্চার কান্নার সুরটা বদলে গিয়ে একটা বিভৎস অট্ট হাসিতে পরিণত হলো। রতন ভোরকে গিয়ে পিছনে এলো। কালাম মিয়া টর্চ মারতেই দেখলেন কাপড়ের ভেতর কোনো বাচ্চা নেই, আছে কেবল কিছু কাঁচা মাংস আর হাড়ের টুকরো, যা অদ্ভুতভাবে নড়াচড়া করছে। ভয়ে দুজনেই দৌড়ে ট্রাকে উঠে পড়লেন। কালাম মিয়া গাড়ি স্টার্ট দিলেন, কিন্তু আয়নায় যা দেখলেন তাতে তার হার্ট ফেল হওয়ার উপক্রম হলো। সেই সাদা কাপড় মোড়ানো মাংসের স্তূপটা যেন বড় হতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে সেটা একটা প্রায় 7 ফুট লম্বা ছায়ামূর্তিতে রূপ নিল এবং ট্রাকের পেছনে পিছনে দৌড়াতে শুরু করলো। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ট্রাক তখন ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে চলছে, কিন্তু সেই ছায়ামূর্তিটি ঠিক ট্রাকের জানলার পাশেই পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। কালাম মিয়া আর চোখে দেখলেন জানলার কাচের ওপাশে সেই মূর্তিটি পা দুটো উল্টো দিকে ঘোরানো এবং তার শরীর থেকে পচা মাংসের গন্ধ বের হচ্ছে। প্রায় 5 কিলোমিটার এভাবে চলার পর সামনে একটা পুরনো মাজার আর মসজিদ দেখা গেল। মসজিদের মিনার থেকে যখনই ভোরের আজানের প্রথম ধ্বনি ভেসে এলো, অমনি সেই ছায়ামূর্তিটি একটা বিকট চিৎকার দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কালাম মিয়া আর রতন কোনো মতে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছালো। পরদিন সকালে রতন লক্ষ্য করলো ট্রাকের পেছনের ডালায় 3টি লম্বা নখের আঁচড় বসে আছে, যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। কালাম মিয়া আজ ওই রাস্তায় একা একা যেতে ভয় পান। তো ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা এবং আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রূপকথা। রূপকথা না, নামটা সুন্দর। রূপকথা আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। কেমন আছো ভাইয়া? আশা করি ভালো আছো। ঘটনাটা 2015 সালের। ঢাকার ফার্মগেট এলাকার একটি পুরনো মেসে 4 বন্ধু মিলে একটি বড় ঘরে থাকতো। অনেক, শুভ, রাতুল আর সজীব। ঘরটা বেশ বড় ছিল, 4 কোণায় 4টা খাট। পুরনো আমলের বাড়ি হওয়ায় ছাদ ছিল বেশ উঁচুতে। বেশ কিছুদিন ধরে রাতুল লক্ষ্য করছিল মাঝরাতে যখনই সবাই ঘুমিয়ে পড়ে, তখন ঘরের ভেতর খুব নিচু সুরে কথা বলার শব্দ শোনা যায়, যেন কেউ একজন খুব দ্রুত বিড়বিড় করে কিছু পড়ে চলেছে। রাতুল ভাবতো সজীব হয়তো ঘুমের ঘরে কথা বলে, তাই সে তেমন পাত্তা দেয়নি। কিন্তু এক রাতে রাতুলের ঘুম ভাঙল তীব্র তৃষ্ণায়। সে দেখল অনেক আর সজীব গভীর ঘুমে, কিন্তু শুভর খাটের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। শুভ তার খাটে নেই, বরং খাটের নিচে উবু হয়ে বসে কার সাথে যেন কথা বলছে। রাতুল ডাক দিল, শুভ, ওখানে কি করিস? শুভ কোনো উত্তর দিল না। অন্ধকারে দেখা গেল সে যেন মাটির দিকে তাকিয়ে কিছু একটা দেখছে আর হাসছে। পরদিন সকালে রাতুল শুভকে জিজ্ঞেস করলো, কিরে, রাতে খাটের নিচে কি করছিলি? শুভ অবাক হয়ে বলল, তুই পাগল হয়েছিস? আমি তো সারা রাত জ্বরে কাতরাচ্ছিলাম, খাট থেকে নামার শক্তিও ছিল না আমার। সবাই ভাবলো রাতুল হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু আসল ঘটনাটা ঘটলো তার 3 দিন পর। সেদিন মেসে অনেক আর রাতুল ছাড়া কেউ ছিল না। রাত তখন 2টা। অনেক ওয়াশরুম যাওয়ার জন্য উঠলো। ঘর থেকে বের হওয়ার সময় সে দেখলো ড্রেসিং টেবিলের আয়নায় 3 জনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। অনেক থমকে দাঁড়ালো।
ঘরেতে শুধু রাতুল আর ও ছাড়া অন্য কেউ নেই। তাহলে আয়নায় 3 নম্বর ব্যক্তিটি কে? সে ভালো করে তাকাতেই দেখলো আয়নার ভেতর তার ঠিক পেছনে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে। লোকটার কোনো চুল নেই, গায়ের রং চামড়া যেন একদম কালচে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আয়নায় লোকটাকে দেখা গেলেও বাস্তবে অনেকের পেছনে কেউ ছিল না। অনেক চিৎকার দিয়ে রাতুলকে জাগালো। দুজনে মিলে লাইট জ্বালিয়ে সারা ঘর খুঁজলো, কোথাও কেউ নেই। হঠাৎ রাতুলের নজর গেল সজীবের খাটের নিচে। সেখানে একটা পুরনো ধুলাবালি মাখা বড় ট্রাঙ্ক রাখা ছিল। সেই ট্রাঙ্কটা কেউ ব্যবহার করতো না। অনেক আর রাতুল মিলে বহু কষ্টে ট্রাকটা টেনে বের করলো। ট্রাঙ্কটা খোলা ছিল। ভেতরে উকি দিতেই তাদের মাথা ঘুরে গেল। সেখানে কোনো মানুষের কঙ্কাল ছিল না, কিন্তু ছিল অসংখ্য লম্বা মানুষের চুল, কয়েকটা পুরনো ছেঁড়া পাঞ্জাবি আর একটি ডায়েরি। ডায়েরির শেষ পাতে লেখা ছিল, আমি তোমাদের সাথেই আছি, তোমাদের 4 জনের মাঝেই আমি 5ম জন হয়ে থাকব। তোমরা যখনই ঘুমাবে আমি তোমাদের একজনের খাটের নিচে বসে পাহারা দেব। সেই রাতেই তারা 4 বন্ধু মেস ছেড়ে পালিয়ে আসে। পরে জানা গিয়েছিল বহু বছর আগে ওই রুমে একজন লোক একা থাকতো, যে মানসিক ভারসাম্য হারিয়ে নিজের চুল নিজে ছিঁড়ত এবং শেষ পর্যন্ত ওই রুমেই মারা যায়। ভয়ের ব্যাপার হলো আজও অনেক আর রাতুল যখন কোনো ছবিতে 4 বন্ধু একসাথে পোজ দেয়, তাদের মনে হয় মাঝে মাঝে ছবির কোনায় অস্পষ্ট একটা অতিরিক্ত ছায়া দেখা যায়, যেন সেই 5ম জন আজও তাদের পিছু ছাড়েনি। ওকে, আমরা বলতে বলতেই এই ঘটনার সাথে সাথে আমাদের আজকের এপিসোডটি শেষ করতে চাই। এবং আমি আবারও বলে দিতে চাই আপনাদেরকে, আমি কিন্তু রেগুলার শো করব সপ্তাহে 2 দিন, শনিবার এবং বুধবার। আবার যদি আমার পক্ষে সম্ভব হয়, সময় সুযোগ হয়, তবেই আমি সপ্তাহের মাঝখান দিয়ে একটা এপিসোড করার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন আমাকে। আর যদি আপনাদের ভালো সাপোর্ট পাই, আপনারা যদি আমাদের এই এপিসোডগুলোকে শেয়ার করে দেন আপনাদের ফেসবুকের টাইম লাইনে, আপনাদের ঘটনাগুলো যদি আমাদেরকে পাঠান, আমাদের পেজের নাম আরজে ফারহান এবং আরজে জীবন, আরজে ফারহান 8 এবং আরজে জীবন, এই দুটো পেজের লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পেজের ইনবক্সে গিয়ে আপনার পুরো ঘটনা একসাথে লিখে পাঠিয়ে দেবেন আমাদেরকে। আপনার ঘটনা ইনশাল্লাহ আমি শেয়ার করবো পরবর্তী কোনো এপিসোডে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।